আলহামদুলিল্লাহ, আমি আজকে যে বিষয়টি নিয়ে বসেছি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, এটা আর একটা লক্ষ্য। যে বিষয়টা দেখে বিশেষ করে বিজ্ঞান গ্রুপের ছাত্রছাত্রীরা তাদের বিষয় তারা খুব ভয় পায় যে বিষয়ে রেজাল্ট করা। তো আমি ছাত্রদেরকে একটু কথা বলি যে তারা যদি এই বইটা A+ পায় তাহলে তারা সকল বিষয়ে প্লাস পাবে এবং গোল্ডেন প্লাস পাবে। যেটাকে অনেকেই বলে, স্যার এটা কি আসলে সত্যি? আমি আমার এই বিষয়ে তোমরা যদি A+ পাও তাহলে তোমরা গোল্ডেন প্লাস পাবা। তা আমি নিয়ত করেছি এই বইটা ছাত্রীরা পড়তে চায় না। মনোযোগ দিয়ে তাদের ক্লাসে গেলে তারা বলে যে স্যার তো মনে থাকে না, এই জন্য আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দাগাই দেব। এখানে শিরোনামগুলো একটু পড়ি। যে সূচিপত্রে দেওয়া আছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, বাংলাদেশের স্বাধীনতা। এই দুইটা আমাদের স্বাধীনতা ইতিহাসের অংশ। ইতিহাস, সৌরজগৎ, ভূমণ্ডল, মানুষের ভূপ্রকৃতি, জলবায়ু, মানুষের নদ নদী, প্রাকৃতিক সম্পদ, এটা ভূগোল। এর 3টা অধ্যায়। রাষ্ট্র, নাগরিকতা, আইন, বাংলাদেশ সরকার, বিভিন্ন অঙ্গ প্রশাসন ব্যবস্থা, বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা, এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের। আর বাংলাদেশের জাতিসংঘ, বাংলাদেশ, আন্তর্জাতিক বিষয়, জাতীয় সম্পদ, অর্থনীতি ব্যবস্থা, অর্থনৈতিক নির্দেশক সমূহ, বাংলাদেশের অর্থনীতির বিষয়, আর্থিক প্রকৃতি, বাংলাদেশ সরকার ও অর্থ ব্যাংক ব্যবস্থা, অর্থনীতির বিষয়, বাংলাদেশের পরিবার কাঠামো, সামাজিকীকরণ, বাংলাদেশের সামাজিক পরিবর্তন, বাংলাদেশের সামাজিক ও সমস্যার প্রতিকার, সমাজ বিজ্ঞানের বিষয়। তাই এখন আমরা যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, এখানে 1947 সালে দুটি স্বাধীন রাষ্ট্র হয়। একটা ভারত, ব্রিটিশের সময় দুটি স্বাধীন রাষ্ট্র, ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হয়। আমি আন্ডারলাইন করে দিলাম, এগুলো একটু তোমরা দেখে নাও, তাহলে তোমাদের আর বেশি পড়তে হবে না। পাকিস্তানের দুটি অংশ ছিল, এটা পূর্ব বাংলা, একটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়। এই অঞ্চলের নাম পূর্ব পাকিস্তান, অপরটির নাম পশ্চিম পাকিস্তান, সে পরিচিতি লাভ করে। তা এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন, কত তারিখে ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হয়? এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের শোক দিবস আছে 15ই আগস্ট। ওই দিন বাংলাদেশ পূর্ব পাকিস্তান সেটা পাকিস্তান আদলে একটা পরাধীন রাষ্ট্রে পরিণত হয়। সেখান থেকে আমরা 1971 সালে আবার মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করি। আবার 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। এখানে একটু কথা আছে, এরপরে অনেকগুলো ঘটনা। 1947 সালে দেশ ভাগের পরে আমাদের মহান ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 56 সালে পাকিস্তানের সংবিধান প্রণয়ন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, এসব আরও অনেক কিছুই আছে। 1947 সালে 17 মে চৌধুরী খলিকুজ্জামান জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয় উপাচার্য ও ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পরিচয় রাষ্ট্র করার প্রস্তাব দেয়। তার বিরুদ্ধে প্রথম যে প্রতিবাদ করেন, তাদের প্রস্তাবের বিরুদ্ধে আব্দুল হক, ডক্টর মশিদুল আব্দুল মনসুর আহমদ, ডক্টর মোহাম্মদ এনামুল হক, বেশ কয়েকজন বুদ্ধিজীবী। তা এখানে যে কথাগুলো আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবুল কালাম কাসেমের নেতৃত্বে তমুদ্দুন মজলিস নামক একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে। আসলে এটা একটা সাংস্কৃতিক সংগঠন, এটা ভাষা আন্দোলনের পক্ষে কাজ করছে। এটা ভাষা আন্দোলনের কোনো সংগঠন না, কিন্তু ভাষা আন্দোলনের পক্ষে তারা কাজ করছে। তাই সর্বপ্রথম পাকিস্তানিরা ভাষার বিরুদ্ধে কখন প্রথম কথা বলে, সেটা হলো 1937 সালে
মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতা শেরেবাংলা ফজলুল হক এর বিরুদ্ধে করে। প্রথম যে পাকিস্তানের গণপরিষদে কে প্রথম ভাষার বিরুদ্ধে প্রতিবাদ জানায়, পাকিস্তানের গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত। দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ অনুষ্ঠিত হয়। সংগঠন 12 মার্চ বাংলার ভাষা দিবস মানে ঘোষণা দেয়। ওই দিন ধর্মঘট পালিত হয়। আর আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু দাগ দিয়ে যাবো, তোমরা সেগুলো একটু পরে নেবে, তাহলে তোমার জন্য সহজ হবে। পুরাতন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 15 মার্চ ঢাকায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। দফাগুলো নিম্নে উল্লেখ করা হলো। দফাগুলো তোমরা মুখস্থ রাখবে, এগুলো পরীক্ষা আসে। এগুলো প্রথম দফা কোনটি? দফাগুলো মুখস্থ করে নেবে। সালের 29 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা আসেন। 21 মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান সরাদ উদ্যানে তিনি দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদমুখর হয়ে ওঠে এবং আব্দুল মতিনকে অনুসরণ করে সবাই না না বলে তার উক্তির প্রতিবাদ জানায়। এখন প্রথম কাকে অনুসরণ করে? আব্দুল মতিনকে অনুসরণ করে। আব্দুল মতিনকে অনুসরণ করে সবাই না না বলে প্রতিবাদ জানায়। 1952 সালের 26 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নার অনুকরণে উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করেন। এই প্রতিবাদে ছাত্র সমাজ 30 জানুয়ারি ধর্মঘট পালন করে। 31 জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ককে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ফলে আন্দোলন আরও বেগবান হয়। কখন আন্দোলন বেগবান হয় এখানে একটা প্রশ্ন আছে। যখন 21 জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র সমাজ বিক্ষোভ প্রদর্শিত হয়। 21 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ হরতাল পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা করেন। 1952 সালে 20 ফেব্রুয়ারি সরকার এক ঘোষণা 21 ফেব্রুয়ারি থেকে 44 ধারা জারি করেন। তো এখানে যে কথা আছে, কোথায় প্রথম গুলি চালানো হয় সেটা হলো ঢাকা মেডিকেলের কলেজের দিক থেকে 44 ধারা ভঙ্গ করে মিছিল গেছিল। আর সবাই সিদ্ধান্ত হয় কতজন করে মিছিল বের করার সিদ্ধান্ত, 10 জন করে। আমি ইম্পর্টেন্ট কথাগুলো একটু আন্ডারলাইন করে দিচ্ছি, হাইলাইট করে দিতেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাই ঢাকা ছাত্র জনতা খবর দ্রুত সারা ছড়িয়ে পড়ে। 22 ফেব্রুয়ারি ঢাকা বিশাল শোকরালি বের হয়। তো এখন পুলিশ প্রথম কয়েকজন গ্রেপ্তার করে, মিছিল লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস, এক পর্যায়ে পুলিশ গুলি করে। সেখানে আবুল বরকত, জব্বার, রফিক সহ আরও অনেকে শহীদ হন। এবং শহীদদের স্মৃতি অমর করতে এটি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা ঢাকা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার নির্মাণ করেন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে শফিউর রহমানের পিতাকে দিয়ে ওই দিনটা উদ্বোধন করা হয়।
24 তারিখ পুলিশ উত্তর শহীদ মিনার ভেঙে দিয়ে ফেলে। 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যার উত্তর চট্টগ্রাম কবি মাহবুব চৌধুরী কাত্যায়নী ফাঁসির দাবি নিয়ে এসেছি। এইখানে কিছু কয়েকটা বইয়ের নাম আছে, এই বইয়ের নাম কটা মনে রাখতে হবে। ও কাত্যায়নী ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক একটা বই, প্রথম কবিতা রচিত হয়। এবার তরুণ কবি আলাউদ্দিন আজাদের স্মৃতির মিনার কবিতাটি রচনা করেন ঢাকার বাইরে রাজশাহী, খুলনা। এছাড়া এসব শুরু হয় এবং আব্দুল গফফার চৌধুরীর রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আর সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা সুর করেন ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। আর তোরা ঢাকার শহর রক্তে বাসাইলি অত সঙ্গীত। আর মনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক। আর 1969 সালে জহির রায়হান রচনা করেছিলেন আরেক ফাল্গুন। এসবগুলোই ভাষা আন্দোলনে। ভাষা আন্দোলন কেন্দ্র করে পূর্ব বাংলার শিল্প সাহিত্য সাংস্কৃতিক চর্চা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে ওঠে। পশ্চিমবাংলার জাতীয়তাবাদের উন্মেষ, পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি শক্তির বিপরীতে পূর্ব পাকিস্তানের জাতীয় সংহতি ও জাতীয়বাদের ধারণা করা জরুরি হয়ে পড়ে। নিজস্ব সত্তা সংস্কৃতি সম্পর্কে গুরুত্ব বাংলাদেশের পূর্ব মানুষের কাছে অধিকতর স্পষ্ট হয়ে ওঠে। বাঙালি হিসেবে আত্মপরিচয়, অর্থনীতি, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। 1953 সালে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে দেশে পালিত হয়। প্রতি বছর 21 ফেব্রুয়ারি খালি পায়ে হেঁটে ফুল অর্পণ। 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশ 21 ফেব্রুয়ারি শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এবং এসব ভাষা পৃথিবীতে প্রায় 7,000-এর বেশি ভাষা রয়েছে। এসব ভাষার মানুষ সেই থেকে বাংলাদেশ শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে নিজেদের ভাষার মর্ম নতুনভাবে বুঝতে শিখে। প্রশ্ন, পাকিস্তানের মোট জনসংখ্যার কত শতাংশ বাঙালি হওয়ার পরও রাষ্ট্র পরিচালনা প্রশাসনিক দায়িত্ব পালনে অর্থনৈতিক রাজনৈতিক অধিকার ভোগসহ 56%। পাকিস্তানের প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মুসলিম লীগে বাঙালিদের প্রতি বৈষম্য শুরু হয়। ফলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে অধিকৃত পাকিস্তানি বাঙালিদের স্বপ্ন ভঙ্গ হয়। এখন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে, এটা তো প্রশ্ন মোহাম্মদ আলী জিন্না। আমি গুরুত্বপূর্ণ কথাগুলো একটু আন্ডারলাইন করে দিচ্ছি যাতে আমাদের পড়তে সুবিধা হয়। এখানে পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে প্রাদেশিক সরকার গঠন করে কোনো উদ্যোগ গ্রহণ করেননি। তাই এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকার টালবাহানা পূর্ব বাংলা জনগণের স্পষ্ট হয়ে ওঠে। তা পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের মুসলিম লীগের শোষণীয় ঘটনায় 1953 সালের 14 নভেম্বর। এখন প্রশ্ন, কত তারিখে যুক্তফ্রন্ট গঠিত হয়? 1953 সালের 14 নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। 5টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। দলগুলো হলো আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজাম ইসলাম এবং গণতান্ত্রিক দল। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। 1954 সালে মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে জনগণ যুক্তফ্রন্ট 21 দফা তাদের স্বার্থ রক্ষার সনদ। যুক্তফ্রন্টের দফা ছিল কয়টি? 21 দফা। তাই পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে 237 আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন, মুসলিমত 9টি আসন লাভ করে। 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফা, এই 21 দফা তোমরা পড়ে নেবে। এই 21 দফা থেকে পরীক্ষা এরকমভাবে আসে যে 21 দফার প্রথম দফাটি কী ছিল, শেষের দফাটি কী ছিল এবং উল্লেখ করো। যুক্তফ্রন্ট সরকার কতদিন ক্ষমতায় ছিল, এটা একটা প্রশ্ন। যুক্তফ্রন্ট 1954 সালে দেশব্যাপী যুক্তফ্রন্ট কৃষক শ্রমিক পার্টির নেতা একে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দুঃখের বিষয়, যুক্তফ্রন্ট বেশি দিন সরকার হিসেবে পরিচালিত হতে পারেনি। যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। আদমজী পাটকল, কর্ণফুলী কাগজ কলে বাংলা দাঙ্গাকে অজুহাত দিয়ে গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালে 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। শেরে বাংলায় একে ফজলুল হককে গৃহবন্দী করা হয়, বহু নেতাকর্মী গ্রেপ্তার করা হয়। কত তারিখে পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়? 1956 সালে। একটা প্রশ্ন থাকে, কত তারিখে এবং কত সালে পাকিস্তানের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়? এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় আসছে, ভবিষ্যতে আসতে পারে। পাকিস্তানের সংবিধানে রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি প্রদান করা হয় 1956 সালে। এটা ইতিহাস বইতে আছে, কিন্তু আমাদের এখানে এভাবে ক্লিয়ার দেওয়া নেই। 58 সালে 27শে অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত, দেশটাকে বাধ্য করে ক্ষমতা দখল করেন। এবং এই আইয়ুব খানকে মৌলিক গণতন্ত্রের জনক, তোমরা এই প্রশ্ন যখন পড়বা তখন পাবা। এই মৌলিক গণতন্ত্র কি? মৌলিক গণতন্ত্র হলো যে সামরিক শাসন দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র একটি ব্যবস্থা চালু করেন। এই ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানে মোট 80,000 নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচন মণ্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। 1965 সালে 80,000 সদস্য ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয়। পশ্চিম পাকিস্তান শাসকদের হাতে পূর্ব পাকিস্তানের সকল ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে। তোমরা বৈষম্যগুলো পড়ে নেবে, প্রশাসন বৈষম্য এবং সেনাবাহিনীতে বৈষম্য, এখানে বৈষম্য আনয়ন করে দিলাম, এগুলো একটু পড়ে নেবে। এই বৈষম্যগুলো পরীক্ষার সময় আসে। কোন পত্রিকায় এই প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়? 1956 সালে দৈনিক ডন পত্রিকায় প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 1961 সাল থেকে পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। 62 জানুয়ারি মাসে বাঙালিদের প্রিয় নেতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেপ্তার করা হলে তীব্র আন্দোলন গড়ে ওঠে। 62 সালে আইয়ুব খানের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবেদন গড়ে ওঠে, পুনর্দফা করার কর্মসূচি ঘোষণা করে। তাই 62 শিক্ষা আন্দোলন, 6 দফা,
1965 সালে পাকিস্তান ও ভারতের মধ্যে যে যুদ্ধের সময় পূর্ববঙ্গ তদানীন্তন পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সম্পূর্ণ অরক্ষিত। আমি আগে বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় বাঙালির যে অবস্থান ছিল খুবই অরক্ষিত। এর কারণে কিন্তু ভারত উপমহাদেশ 1947 সালে স্বাধীনতা লাভ করে। আর 1965 সালে যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এই যুদ্ধের কারণে বাঙালিরা চরম অরক্ষিত অবস্থায় থাকে। এর থেকে বাঙালির পরিত্রাণ পাওয়ার জন্য আন্দোলন গড়ে তোলে এবং 1969 সালে গণ অভ্যুত্থান হয় এবং এই অভ্যুত্থানের মাধ্যমে 70 সালে নির্বাচন হয়। নির্বাচনে আসন লাভ করার পরও পাকিস্তানি বাহিনীর বৈষম্যের কারণে বাঙালিরা ক্ষমতা গ্রহণ করতে পারেনি। এর ফলেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। 1968 সালে বঙ্গবন্ধু একটা মামলা হয়, সে মামলার নাম হয় রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেটা ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মামলার মোট আসামির সংখ্যা ছিল 35 জন। বঙ্গবন্ধুকে নিয়ে 1968 সালে 29 জুন মামলার শুনানি শুরু হয় এবং মামলা শুরু হওয়ার পর প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হয়। ছাত্র সমাজ 21 দফা ভিত্তিতে কৃষক শ্রমিক জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গণ আন্দোলন রূপ নেয়। 6 দফা 21 দফা আন্দোলনের ফলে যে গণজাগরণ সৃষ্টি হয়, তার ধারাবাহিকতা ঐতিহাসিক আগরতলা মামলা বাংলাদেশ স্বাধীনতার দিকে ধাবিত করার হাতে অনুপ্রেরণা যোগায়। টোটাল কথা, আগরতলা মামলা কীভাবে নথিভুক্ত করা হয়? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান। 1969 সালে গণ অভ্যুত্থান। 1969 সালে 22 ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন এবং 23 জনের রেসকোর্স ময়দানে ছাত্র সমাজের পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান সম্বোধন দেওয়া এবং তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে 65 আগে যত বঙ্গবন্ধুর নাম আসবে সেখানে শুধু মুজিবুর রহমান ছিল, কোনো বঙ্গবন্ধু শব্দ ছিল না। এর আগে থেকে বঙ্গবন্ধু বলে সেটা ভুল হবে, কারণ 1969 সালে 22 ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিলে 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা তোফায়েল আহমেদ, বর্তমানে জীবিত আছেন অসুস্থ অবস্থায়, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপাধি হিসাবে ঘোষণা করেন। 1969 সালে আইয়ুব খানের সামরিক শাসন আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। তিনি ঐতিহাসিক আগরতলা মামলা তুলে নেন। 1970 সালের পাকিস্তান নির্বাচন দিতে অভ্যুত্থানের ফলে পূর্ব বাংলার জনগণের মাঝে জাতীয়তাবাদী রাজনৈতিক চিন্তা ভাবনার বিকাশ ঘটে। 1970 সালের নির্বাচনে 5,64,00,000 ভোটারের মধ্যে পাকিস্তানে ছিল 3,22,00,000। সংরক্ষিত মহিলা আসন 60টি সহ আওয়ামী লীগ মোট 168 আসন লাভ করে। আর 300 মহিলা আসন সহ প্রাদেশিক পরিষদে 10টি মহিলা আসন সহ 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন পেয়ে নিরঙ্কুশ অর্জন করে। মোট কথা, আমার ইচ্ছা ছাত্ররা তোমরা এই বইটাকে ভালো করে দেখবে, অংশগুলো একটু বারবার পড়বে, তাহলে দেবো হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই উপকৃত হবে। কারো কোনো সমস্যা থাকলে তোমরা 01726916207 নাম্বারে যোগাযোগ করতে পারবে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।